স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। তিনি যোগ দিচ্ছেন সবশেষ তথ্য নিয়ে। মাহিদুর, রায় ঘোষণা কখন নাগাদ শুরু হতে পারে? আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনি আছেন, সেখানে বর্তমান অবস্থা আমাদের জানান। জি আসিফ, আপনি যেমনটি বলছিলেন যে ঠিক এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নিয়ম, এই নিয়মে কিন্তু সকাল 9টা থেকে 10টার মধ্যে কিন্তু আসামিদেরকে নিয়ে আসা হয়। আজকেই কিন্তু ঠিক 9:30 বেজে কিন্তু হাসানুল হক ইনুকে শেষবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনেই যে প্রিজন ভ্যানটি, এই প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে কিন্তু তাকে আজকে এখানে নিয়ে আসা হয়েছে। আপনি জানেন যে আজকে তার বিরুদ্ধে যে রায়, এই রায়টি ঘোষণা করা হবে। গত বছরের 25 সেপ্টেম্বর তার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, অর্থাৎ প্রায় 7 থেকে 8 মাস চলমান এই বিচারিক কার্যক্রমের কিন্তু আজকে এটার ইতি টানতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এখানে কিন্তু এই চলমান এই ট্রাইব্যুনালের কার্যক্রমের মধ্যে কিন্তু আজকে বেশ কয়েকটি মামলার কার্যক্রম রয়েছে। তাই এখানে শুধু হাসানুল হক ইনু ছাড়াও কিন্তু আরও অন্যান্য আসামিদেরকেও আজকে এখানে নিয়ে আসা হয়েছে। তবে আজকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর যে মামলার রায়, সেটিকে ঘিরে কিন্তু আজকে ব্যাপক নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই ট্রাইব্যুনালটি ঘেরা হয়েছে। আমরা দেখেছি যে আজকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এখানে অতিরিক্ত র্যাব এবং সেনাবাহিনীকেও আমরা দেখেছি যে এর আশেপাশে সেনাবাহিনীকেও আমরা টহল দিতে দেখেছি। অর্থাৎ সাধারণ দিনের থেকে কিন্তু আজকে অতিরিক্ত নিরাপত্তা আমরা দেখেছি। ব্যাপক তল্লাশির মাধ্যমে কিন্তু এখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। তবে কোনো সাধারণ মানুষ বা এই আসামিদের যে আত্মীয় স্বজন, তাদেরকে কিন্তু এখনও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমি যদি একটু পটভূমিটুকু বলি যে 2024 সালে যে উত্তাল ছিল জুলাই মাসে, সেই উত্তালে কিন্তু সারা বাংলাদেশের মতো কুষ্টিয়াতেও কিন্তু এই ঘটনা ঘটেছে। সেই কুষ্টিয়ার যে ঘটনা, এই নির্দিষ্ট করে কুষ্টিয়া মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার কারণে এই মামলায় শুধুমাত্র একজন আসামিকে কেন্দ্র করে, অর্থাৎ এই যে আজকের রায় ঘোষণা করা হবে, এখানে কিন্তু একজনই আসামি হাসানুল হক ইনু। তার বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট 8টি অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে প্রথম যে অভিযোগ, যে কুষ্টিয়ায় জেলা শহরে 6 জনকে হত্যা, এই হত্যার মধ্যে ছিল সাধারণ শিক্ষার্থী ছিল, সাধারণ মানুষ ছিল, ব্যবসায়ী, চাকরিজীবী, সব কিছু মিলে কিন্তু 6 জনকে হত্যা ছিল। উস্কানির মতো অভিযোগ ছিল, প্ররোচনা ছিল এবং শেখ হাসিনার সাথে টেলিফোনে কথোপকথনের যে একটা অভিযোগ, সেটিও ছিল। অর্থাৎ টেলিফোনে তিনি কিন্তু শেখ হাসিনাকে জানাচ্ছেন যে এই গণ অভ্যুত্থানে কিন্তু সাধারণ মানুষের উপর যে লেথাল ইপনের মাধ্যমে ধ্বংসস্তূপ তৈরি করে দেয়, এবং এই প্ররোচনায় কিন্তু শেখ হাসিনা সারা দেশেই কিন্তু এই ধরনের একটি নেক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। সেই একটি সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমেই কিন্তু আজকের এই যে অভিযোগ, এই অভিযোগটি দায়েরের মাধ্যমেই কিন্তু এতদিন ধরে চলমান এই মামলাটি চলছিল। তো সুনির্দিষ্ট 8টি অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে রায় পড়া হবে। আমরা প্রসিকিউটরদের সাথে কথা বলেছি। প্রসিকিউটররা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা যে 8টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে, সে 8টি সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খরূপে প্রমাণ করতে সক্ষম হয়েছে। অর্থাৎ তারা বলছে যে তারা যে ধরনের এভিডেন্স তুলে ধরেছে এবং তারা যে সাক্ষীরা, অর্থাৎ এই মামলায় কিন্তু 10 জন সাক্ষী দিয়েছে, এই 10 জন সাক্ষীরা তাদের সাক্ষীতে যে তাদের ঘটনার বর্ণনা দিয়েছেন, তাতে কিন্তু এটি প্রমাণিত হয় যে এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাসানুল হক ইনু জড়িত ছিল। অন্যদিকে তদন্ত কর্মকর্তারাও এখানে সাক্ষী দিয়েছেন, এখানে ফরেনসিকও সাক্ষী দিয়েছেন। সব কিছু মিলে সাক্ষীতে তারা তুলে ধরেছেন এবং ঘটনার বর্ণনার পরেই কিন্তু প্রসিকিউশন এটাও জানিয়েছেন যে তারা সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন। অন্যদিকে আমরা আসামি পক্ষের আইনজীবীদের সাথেও কথা বলেছি। আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। বেশ কয়েকজন আইনজীবী ছিলেন, বিশেষ করে মনসুরুল হক চৌধুরী, আমরা ওনার সাথে কথা বলেছি। উনি কিন্তু বলেছেন যে প্রসিকিউশন যে অভিযোগগুলি এনেছে, সেই অভিযোগগুলি কিন্তু একেবারেই ভিত্তিহীন। সেই অভিযোগগুলি তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং এটি পুরোপুরি রাজনৈতিক একটা মামলা বলে তারা আখ্যায়িত করেছেন এবং তারা এটি বিশ্বাস করেন যে আজকে ট্রাইব্যুনাল বিচারের মাধ্যমে হাসানুল হক ইনুকে খালাস প্রদান করবে। আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে জি মাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। শিল্পী মোস্তফা মনোয়ারের মরদেহ কিছুক্ষণ পর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী লাবণী গুহ, কথা বলবো তার সাথে। লাবণী, মোস্তফা মনোয়ারের মরদেহে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি আমাদের জানান।
আসিফ, বরেণ্য শিল্পী শিক্ষাবিদ মুস্তাফা মনোয়ার গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। আমরা যেটুকু জানি তাকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে। আমরা যেটুকুন তথ্য জানি, সকালে বিটিভিতে সকাল 9টায় বিটিভিতে তাকে নেওয়া হয়েছে প্রথমে নামাজে জানাজার জন্য। এরপরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে তাকে দেশবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে শহীদ মিনারে এখনও তেমন কেউ আসেনি, বিশিষ্টজনেরা কেউ আসেনি বা মরদেহ এসে পৌঁছায়নি। প্রস্তুতি চলছে এখন এখানে শেষ শ্রদ্ধা জানানোর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে, আয়োজন চলছে। এখানে যারা এসেছেন তাদেরকে এখন পর্যন্ত তেমন কেউ আসেনি যারা বলতে পারবেন যে আসলে কখন তাকে নিয়ে আসা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আমরা যেটুকু জানি যে এর পরে এখানে মোটামুটি 10:30 থেকে আনার কথা। 10:30 থেকে 12:30 পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখার কথা রয়েছে শিল্পী মুস্তাফা মনোয়ারের মরদেহ। এরপরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা শেষে চারুকলা হয়ে বনানী কবরস্থানে দাফন করা হবে। মোটামুটি শিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্য সম্পর্কে আমাদের এইটুকুই জানা ছিল। আর আপনাকে যদি আমি বলি যে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির অন্যতম পুরোধা এই ব্যক্তিত্ব এবং 21শে পদকপ্রাপ্ত কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ার বাংলাদেশের পাপেট শিল্পের জনক, নির্দেশক এবং শিক্ষাবিদ, এবং আধুনিক পাপেট বা পুতুল নাচ শিল্পের বিকাশে এবং প্রসারের জন্যই আসলে তাকে পাপেট সম্রাট বা পাপেট কিং বলা হয়। আমরা যেটুকু বুঝি যে তার এই ক্ষতি অপূরণীয়। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ যতদিন থাকবে ততদিন তার কীর্তি রবে। আসিফ, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এইটুকুই ছিল আমার কাছে মুস্তাফা মনোয়ারের শেষকৃত্য সম্পর্কে সর্বশেষ আপডেট। জি, লাবণী গুহ, আপনাকে ধন্যবাদ। আধুনিক ও বাসযোগ্য নগরীর অন্যতম প্রধান শর্ত স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট, কিন্তু রাজধানী ঢাকার চিত্র ভিন্ন। প্রয়োজনের অর্ধেক সংখ্যক পাবলিক টয়লেটও নেই এই শহরে। ফলে ফুটপাত, রাস্তা কিংবা অলিগলি পরিণত হয়েছে উন্মুক্ত শৌচাগারে। এতে নষ্ট হচ্ছে নগরের সৌন্দর্য ও পরিবেশ। হাতিরঝিলের পশ্চিম প্রান্ত থেকে কারওয়ান বাজার রেলগেট পর্যন্ত রাস্তার চিত্র এটি। রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম এমন দৃশ্য চোখে পড়ে। রিক্সা ড্রাইভার, তারপরে পথচারীরা এখানেই প্রস্রাব করে। মনে করে জায়গায় পাবলিক টয়লেট দিলে প্রস্রাব ব্যবস্থা করলে গেলে সব থেকে ভালো হয়। টয়লেট নাই বিধে আমরা যেখানে সেখানে প্রস্রাব করতে হচ্ছে আর কি। রাস্তাঘাট চলার পথে প্রস্রাব করতে হয়, কিন্তু কোনো সময় জায়গা না থাকার কারণে যে কোনো জায়গায় বসতে হয় প্রস্রাব। রাজধানীর অসংখ্য ফুটপাতের চিত্র ঠিক এরকমই। পর্যাপ্ত গণশৌচাগার না থাকায় যেখানে সেখানে মানুষ মূত্রত্যাগ করছেন। এর ফলে নগরীর সৌন্দর্য শুধু নষ্ট হচ্ছে না, পথচারীদের চলাচল হয়ে যাচ্ছে দুর্বিষহ। প্রস্রাবের দুর্গন্ধ অসম্ভব ক্ষতি হয় এটা। এই রাস্তাটা দিয়ে আমি প্রায় যাতায়াত করি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রিক্সা দাঁড়াই থাকে এবং পথচারী এখানে ওই যে প্রস্রাব গন্ধ পাওয়া যায়। প্রায় দেখি যে এখানে লোকজন প্রস্রাব করে। ঢাকার 2 সিটির কোনো এলাকাতেই প্রয়োজনীয় সংখ্যক পাবলিক টয়লেট নেই। যেগুলো আছে সেগুলোর মান নিয়ে রয়েছে প্রশ্ন। কোনোটার দরজা ভাঙা, কোনোটাই নেই পানির পর্যাপ্ত ব্যবস্থা। ভেতরে গেলে সৃষ্টি হয় দম বন্ধ হওয়ার অবস্থা। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা পাবলিক টয়লেট পাওয়া যায়, ঠিক আছে। প্রত্যেকটা মশায় যদি একটা পাবলিক টয়লেট হইতো তাহলে আমাদের জন্য ভালো হতো। পরিচ্ছন্নতা নাই, ঠিক আছে, ভালো না, ঠিক আছে। যে এটা পাবলিক টয়লেট এরকমভাবে পাবলিক টয়লেট আসলে অ্যাকচুয়ালি ঠিক না, ঠিক আছে। দুর্গন্ধ, মানে আবর্জনা দেওয়া ভরপুর। এটা বড় সমস্যা, এনে লাইন ধরে থাকে বাবা। এখানে বাথরুমে যাওয়া যায় না, দাঁড়ায় থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ঢাকার 2 সিটির আয়তন 306 বর্গ কিলোমিটার। আধুনিক নগর ব্যবস্থাপনার মানদণ্ড অনুযায়ী এই শহরে পাবলিক টয়লেট প্রয়োজন 1200-র অধিক, অথচ রয়েছে 307টি। এদিকে হাতিরঝিল থেকে কারওয়ান বাজার থেকে বিজয় সরণি, ওইদিকে আগারগাঁও সংসদ ভবন হয়ে পান্থপথ, এই পুরো এলাকা জুড়ে শুধু ফার্মগেটেই এই একটি গণশৌচাগার রয়েছে, যেখানে আধুনিক নগর ব্যবস্থাপনায় প্রতি 500 মিটার পরপর একটি গণশৌচাগার
থাকার কথা রয়েছে। আধুনিক নগরে পাবলিক টয়লেটের গুরুত্ব তুলে ধরেন এই নগর পরিকল্পনাবিদ। শহরে এমন অনেক জায়গা আছে, লক্ষ লক্ষ মানুষ সেই এলাকায় চলাচল করছে, কোনো পাবলিক টয়লেট নেই। আবার কোথাও কোথাও বাস টার্মিনাল বা কোথাও কোথাও কিছুটা পাবলিক টয়লেট আছে। অথচ পরিকল্পনা মাফিক শহর যদি তৈরি করতাম, আমরা শুধু পাবলিক টয়লেট তৈরি করা না, বিভিন্ন এলাকার বা গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু লেখা থাকতো যে কত মিটার দূরত্বে গেলে আপনি একটা পাবলিক টয়লেট পাচ্ছেন। যেহেতু পরিকল্পনা নাই, সরকারেরও চিন্তা নেই, বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কোনো বাস টার্মিনাল বা হয়তো কোনো একটা মাঠের পাশে হয়েছে, কিংবা কোনো একটা প্রাইভেট এন্টারপ্রাইজ তারা হয়তো বেসরকারি উদ্যোগে প্রজেক্টের আন্ডারে করেছে। কিন্তু পরিকল্পনা মাফিক ওয়ার্ডের কত মিটার দূরত্বে থাকবে, কারা কারা অ্যাক্সেসিবল হবে, এটাকে মানে আমাদের তার লোকেশনটাকে স্পেসিফাই করা, এই যে নগর পরিকল্পনার ধারণা, এইটা পাবলিক টয়লেট নিয়ে আমরা সেভাবে দেখি না। পাবলিক টয়লেট ব্যবস্থাপনার বিষয়ে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হয়নি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, নদ নদীর পানি বৃদ্ধির পর সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নওগাঁর যে কয়েকটি নদী রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান দুটি নদী হচ্ছে আত্রাই নদী ও ছোট যমুনা নদী। এই প্রধান দুটি নদীর পানি ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে এবং এখন অনেকটাই বিপদসীমার ছুঁই অবস্থায় পানি রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই সব এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং নদীর তীরবর্তী যেসব জমিতে বিভিন্ন ফসল ছিল সেসব ফসলও পানিতে তলিয়ে গেছে। আর এছাড়া ছোট যমুনা নদীর নান্দাইবাড়ি যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যদি এই নদীতে পানি বৃদ্ধি আশঙ্কাজনক হারে বৃদ্ধি হওয়ার আগে যদি সেই নান্দাইবাড়ি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি মেরামত করা না হয় কিংবা জিও ব্যাগের মাধ্যমে বালি ফেলা না হয়, তাহলে স্থানীয়রা আশঙ্কা করছে যে আগস্ট মাসে কিংবা জুলাই মাসের শেষের দিকে এবং আগস্ট মাসের শুরুর দিকে নদীতে যখন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাবে, তখন এই বেড়িবাঁধের অংশটুকু ভেঙে গিয়ে বন্যার সৃষ্টির আশঙ্কা করছে। বিশেষ করে যদি এই নান্দাইবাড়ি বেড়িবাঁধটি মেরামত করা না হয় এবং নদীতে পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধির ফলে যদি বেড়িবাঁধটি ভেঙে যায়, তাহলে প্রায় রানীনগর ও আত্রাই উপজেলার শতাধিক গ্রাম পানিতে তলিয়ে যাবে এবং হাজার হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে যাবে এমনটা আশঙ্কা করা হচ্ছে। আমার নওগাঁ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যেহেতু বর্তমানে বৃষ্টি বন্ধ রয়েছে এবং আগামী কয়েকদিন যদি ভারী বর্ষণ না হয় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল যদি কমে যায়, তাহলে নওগাঁর যে প্রধান দুটি নদী রয়েছে এবং অন্যান্য নদীগুলো পানি বাড়াটা বন্ধ থাকবে এমনটি জানিয়েছে। তো নওগাঁ থেকে নদীর পানি বৃদ্ধি নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, নওগাঁ থেকে ছিলেন আব্দুর রৌফ। কাতারের রাজধানী দোহায় আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হবে না বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন শান্তি আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার দোহায় দ্বিপক্ষীয় বৈঠক হবে। ট্রাম্প দাবি করেন তেহরানের অনুরোধে দোহায় এই বৈঠক হতে যাচ্ছে। তবে তার দাবি নাকচ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে এমন কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই। ইরান জানিয়েছে তারা দোহায় একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠাবে, যারা সেখানে ইরানের জব্দ করা তহবিল ছাড়ের বিষয়টি খতিয়ে দেখবে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূমিকম্প নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, বিশ্বজুড়ে কেন ঘন ঘন এই ভূমিকম্প? বার্তা কক্ষ থেকে এই বিষয়টি তুলে ধরেছেন সহকর্মী ইশরাত সুমা। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত। ভেনেজুয়েলায় শতাব্দীর ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর জাপান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, পাকিস্তান এবং সর্বশেষ আফগানিস্তানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরপর ভূমিকম্পের আঘাতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র উদ্বেগ ও আতঙ্ক। ভূমিকম্প সবথেকে প্রাণঘাতী ও ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, যা মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে ভূদৃশ্য, অর্থনীতি ও মানুষের জীবন। প্রাকৃতিক এই বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, বিশ্বজুড়ে কেন ঘন ঘন এই ভূমিকম্প? ভূমিকম্প ঘটে মূলত টেকটনিক প্লেটের নড়াচড়া,
আগ্নেয়গিরির ভেতরে ম্যাগমার সঞ্চালন, গভীর পানির চাপের পরিবর্তন সহ নানা প্রাকৃতিক কারণে। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর ভূত্বক কয়েকটি টেকটনিক প্লেটের সমন্বয়ে গঠিত। সাধারণত যখন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষ ঘটে তখন প্রচণ্ড শক্তির সৃষ্টি হয়, আর এসব প্লেটের চলাচলের ফলে দীর্ঘদিন ধরে এই শক্তি জমতে থাকে। এই সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হওয়ার কারণে ভূপৃষ্ঠে ভূমিকম্প সৃষ্টি করে। এছাড়া ভূগর্ভে ম্যাগমার প্রচণ্ড চাপ বৃদ্ধি পেলে বা হঠাৎ কোনো সক্রিয় আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটলে চারপাশের বিস্তীর্ণ এলাকা তীব্রভাবে কেঁপে উঠতে পারে। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিচের দিকে নেমে যাওয়ায় ঘন ঘন ভূমিকম্প পরিলক্ষিত হচ্ছে বিশ্বজুড়ে। এরই মধ্যে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন, মরু অঞ্চল বাদে যেসব এলাকায় পানি সহজেই পাওয়া যেত সেসব অঞ্চলেও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দ্রুত নিচে নামছে পানির স্তর। এখন প্রশ্ন উঠেছে, আসলেই কতটুকু বেড়েছে ভূমিকম্প? বিজ্ঞানীরা বলছেন বর্তমানে পৃথিবী জুড়ে অনেক বেশি সিসমিক যন্ত্র বসানো হয়েছে এবং সেগুলো আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। ফলে ছোট ছোট কম্পনও এখন সহজে ধরা পড়ছে, যা আগে রেকর্ডই হতো না। আর আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে ভূমিকম্পের খবর দ্রুত সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে। ফলে অনেকের মনে হতে পারে ভূমিকম্পের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। সব মিলিয়ে বলা যায় ভূমিকম্পের সংখ্যা কখনো বাড়ে কখনো কমে। এটি পৃথিবীর স্বাভাবিক বৈশিষ্ট্য। ভূমিকম্প এমন একটি দুর্যোগ যার কোনো মৌসুম নেই, পূর্বাভাস নেই এবং প্রস্তুতির সময়ও নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হয়, কিন্তু ভূমিকম্প কয়েক মিনিটের মধ্যে কয়েক দশকের উন্নয়ন ধ্বংস করে দিতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পকে ভয় নয়, সচেতন থাকা জরুরি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নিয়ম মেনে ভবন তৈরি সহ যে কোনো দুর্যোগ মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখা উচিত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।